আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বিশ্ব রাজনীতিতে কিছু যুদ্ধ আছে যেগুলো মানচিত্রের সীমানার ভেতরে সীমাবদ্ধ থাকে, আর কিছু যুদ্ধ আছে যেগুলো সীমানা ভেঙে অর্থনীতি, জ্বালানি, কূটনীতি, এমনকি মানুষের দৈনন্দিন জীবনের ভেতর ঢুকে পড়ে। ইরানকে ঘিরে চলমান সংঘাতটি দ্বিতীয় ধরনের। এটা শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটা এমন এক জটিল ভূরাজনৈতিক মুহূর্ত যেখানে যুদ্ধ, জ্বালানি, অর্থনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য একসাথে জড়িয়ে গেছে। আর এই জটিলতার মধ্যে বাংলাদেশের মতো দেশের অবস্থান একেবারেই প্রান্তিক নয়, বরং আমরা এই যুদ্ধের সরাসরি অংশ না হয়েও এর গভীর অভিঘাতের মধ্যে পড়ে যাচ্ছি। এই সংঘাতকে বোঝার জন্য প্রথমেই বুঝতে হবে এটা কোনো একক ইভেন্ট নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, যেখানে মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি, যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিন ধরে জমা হয়ে থাকা উত্তেজনাকে বিস্ফোরণের দিকে নিয়ে গেছে। এখানে যুদ্ধের উদ্দেশ্য কেবল প্রতিপক্ষকে সামরিকভাবে দুর্বল করা নয়, বরং তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক সক্ষমতাকে ধ্বংস করা। এই ধরনের যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়, অনিশ্চিত হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর প্রভাব দ্রুত সীমান্ত অতিক্রম করে। এই সংঘাতের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব হচ্ছে জ্বালানি বাজারে। পৃথিবীর তেলের একটা বড় অংশ যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই সামুদ্রিক রুটগুলো এখন ঝুঁকির মুখে। ফলাফল খুব সহজ, তেলের দাম বাড়ে, কিন্তু এই দাম বাড়া কথাটা যতটা সহজ নয়, এর প্রভাব ততটা সরল নয়। তেলের দাম বাড়লে শুধু গাড়ির জ্বালানি নয়, খাদ্য পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার খরচ সব কিছু বেড়ে যায়। অর্থাৎ একটা যুদ্ধ হঠাৎ করেই লক্ষ লক্ষ মানুষের জীবনের খরচ বাড়িয়ে দেয়, যাদের অনেকেই জানেও না এই যুদ্ধ কোথায় হচ্ছে। বাংলাদেশের জন্য এই জায়গাটি সবচেয়ে স্পর্শকাতর। আমরা একটা আমদানি নির্ভর জ্বালানি অর্থনীতি। আমাদের বিদ্যুৎ উৎপাদনের একটা বড় অংশই আমদানি করা জ্বালানি, তেল, গ্যাস বা এলএনজির উপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে সেটা সরাসরি আমাদের অর্থনীতিতে আঘাত করে। সরকার ভর্তুকি দিয়ে কিছুটা চাপ সামাল দিতে পারে, কিন্তু সেটি দীর্ঘমেয়াদে টেকসই নয়। বাজেট ঘাটতি বাড়ে, বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়ে এবং শেষ পর্যন্ত সেই চাপ সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ে মূল্যস্ফীতির মাধ্যমে। মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য নতুন কোনো সমস্যা নয়, কিন্তু এই যুদ্ধ সেটিকে আরও জটিল করে তুলতে পারে। যখন জ্বালানির দাম বাড়ে, তখন পরিবহন খরচ বাড়ে, ফলে খাদ্যদ্রব্যের দাম বাড়ে। শহরের বাজার থেকে শুরু করে গ্রামের হাট, সব জায়গায় এর প্রভাব পড়ে। একটা পরিবারের মাসিক খরচ বেড়ে যায়, কিন্তু আয় সেই হারে বাড়ে না। এই অসামঞ্জস্য সামাজিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশের রপ্তানি অর্থনীতি, বিশেষ করে তৈরি পোশাক খাত। আমাদের প্রধান বাজার ইউরোপ এবং উত্তর আমেরিকা। যদি এই যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি ধীর হয়ে যায়, যদি ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে যায়, তাহলে প্রথম আঘাতটি আসে পোশাকের মতো নন এসেনশিয়াল গুডস এ। অর্ডার কমে, কারখানা উৎপাদন কমে, শ্রমিকদের কাজ কমে। এটা শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটা সামাজিক সমস্যা, কারণ এই খাতের সাথে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িত। একই সাথে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ বিভিন্ন দেশে লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করেন। এই অঞ্চল যদি অস্থিতিশীল হয়ে ওঠে, যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে বা অর্থনৈতিক কার্যক্রম কমে যায়, তাহলে এই শ্রমিকদের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়ে রেমিটেন্সে, যা বাংলাদেশের অর্থনীতির একটা প্রধান স্তম্ভ। রেমিটেন্স কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে, যা আবার আমদানি সক্ষমতাকে সীমিত করে। শিপিং ও লজিস্টিক্সের দিকটিও কম গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক বাণিজ্য অনেকাংশেই নির্ভর করে নিরাপদ সমুদ্র পথের উপর। যদি কোনো গুরুত্বপূর্ণ রুট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে,
তাহলে জাহাজ ভাড়া বাড়ে, বিমা খরচ বাড়ে এবং পণ্য পরিবহন ব্যয় বেড়ে যায়। এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত ভোক্তার উপরই পড়ে। অর্থাৎ আমরা হয়তো যুদ্ধের শব্দ শুনছি না, কিন্তু এর অর্থনৈতিক প্রতিধ্বনি আমাদের